আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আশা করি তোমরা সবাই বাড়িতেই আছো, ভালোই আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। কোভিড-19 কারণে আজ তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আমরা আশা করি অতি সত্বর এই ভাইরাসটি আমাদের পৃথিবী থেকে মহান আল্লাহ তাআলা সরিয়ে নেবেন এবং তোমরা পূর্বের মতো আবার বিদ্যালয়ে আসবে এবং তোমাদের সাথে আমরা সামনাসামনি ক্লাসে উপস্থিত হতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেঁচে থাকতে গেলে যেমন কিছু না কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান, পারিপার্শ্বিকতা, সমাজ সকলের সমন্বয়, সকলের সহযোগিতায় বেঁচে থাকতে হয়। বেঁচে থাকতে গেলে কারো না কারো সহযোগিতা অবশ্যই সকলকে গ্রহণ করতে হবে। কারো সাহায্য ছাড়া কোনো ব্যক্তি একা চলতে পারে না। ঠিক তদ্রূপ আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব এরকমই একটি বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় পৌরনীতি ও নাগরিকতা, নবম শ্রেণীর প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম রাষ্ট্র। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200-এরও বেশি রাষ্ট্র বা 200টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরো আছে সরকার এবং সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক গার্নাল বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বৈষম্য নিয়ন্ত্রণ হতে মুক্ত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। এর সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টি উপাদান দেখতে পাই। উপাদানগুলো হচ্ছে: 1, জনসমষ্টি; 2, নির্দিষ্ট ভূখণ্ড; 3, সরকার; 4, সার্বভৌমত্ব। আমরা প্রথম যে উপাদানটি পেলাম সেটি হচ্ছে নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1 জনসমষ্টি। 2, নির্দিষ্ট ভূখণ্ড; নাম্বার 3, সরকার; 4, সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে জানতে পারলাম যে রাষ্ট্রের 4টি উপাদান আছে। উপাদানগুলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমি এগুলো সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে জানব জনসমষ্টি কি বা জনসমষ্টি কাকে বলে, বা জনসমষ্টি বলতে কি বুঝো। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদানই হচ্ছে জনসমষ্টি। কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই রাষ্ট্র গঠিত হতে পারে। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কতগুলো জনসমষ্টি বা লোকসংখ্যা থাকতে হবে এর কোনো নিয়ম নেই। জনসংখ্যা বেশি হতে পারে একটি রাষ্ট্র গঠনের জন্য, আবার কমও হতে পারে। তবে যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি, ভারতের জনসংখ্যা প্রায় 121 কোটি। তবে সার্বিক দিক থেকে এটা বলা যেতে পারে যে একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের সাথে মিল রেখে জনসমষ্টি থাকা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে জানবো নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড অত্যাবশ্যক। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থল পথ, জলপথ এবং আকাশপথকে বোঝায়। রাষ্ট্রের ভূখণ্ড ছোট অথবা বড় দুই হতে পারে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালে 31শে জুলাই দুদেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ড 10,04,125 একর জমি যোগ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমা আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সমুদ্রে 1,11,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্ব অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। সরকার, আমরা 3 জানব সরকার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সম্পাদন করে সরকার। সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টি বিভাগের নিয়ে সরকার গঠিত হয়।
সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশের সরকার সংসদীয় সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানব আমাদের সর্বশেষ রাষ্ট্রের উপাদান সার্বভৌমত্ব সম্পর্কে। একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দুইটি দিক রয়েছে, একটি অভ্যন্তরীণ, অপরটি বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরীণ বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাষ্ট্র সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করতে পেরেছি। তোমরা আলোচনা থেকে কতটুকু বুঝতে পেরেছো তা তোমাদের সাথে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনে নিব রাষ্ট্র কি বা রাষ্ট্রের কয়টি উপাদান আছে। শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রের কয়টি উপাদান আছে? রাষ্ট্রের কতটি বা কয়টি উপাদান আছে, অথবা কতগুলো উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়? তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে উত্তরটি দিয়েছো সেটাই সঠিক, যে রাষ্ট্রের 4টি উপাদান আছে। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে প্রশ্নটি রাখবো যে সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে। সার্বভৌমত্বের কতটি দিক রয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঠিক উত্তরটি দিয়েছো যে সার্বভৌমত্বের মোট 2টি দিক রয়েছে, একটি অভ্যন্তরীণ, অপরটি বাহ্যিক সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উত্তরটি সঠিকই দিয়েছো যে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে। কতটি বিভাগ নিয়ে সরকার
কতটি বিভাগ নিয়ে সরকার সরকার গঠিত হয়? সরকার গঠিত হয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে উত্তরগুলো দিয়েছো সে উত্তরটি সঠিক, যে 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত: শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসটি অত্যন্ত গুরুত্বের সাথে অনুভব করেছো, বিদায় উত্তরগুলো সঠিক দিয়েছো। আমি আশা করব তোমরা বাড়িতে থাকবে বা বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। তোমাদের সাথে পুনরায় যাতে আমরা ক্লাসে দেখা করতে পারি, যাতে অতি সহজেই আল্লাহ তাআলা আমাদের নিকটে এই কোভিড-19 ভাইরাসটি তুলে নেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।